Ardhindu Mandal is a bright star in Bengali literary world. For more than a decade, he has been practicing Bengali literature and writing new stories continuously. His stories and poems are very popular among the readers. His stories include philosophy of life, love of nature, and social responsibility. He believes that literature can change the totality of human life in many ways. A new kind of story can become the refuge of his heart to people. Ardhindu Mandal's writing style has a certain characteristic. He writes stories in very simple, common language. His stories have never been written with complex words. He has been enthusiastic about literature since his childhood. Recently, he is engaged in literature in a new way. His wife supports him every moment in this literary practice. He welcomes the sincere criticism of the readers. He thinks that the criticism of the reader helps to take a writer to a better level. This show is about Ardhindu Mandal's literary philosophy and social thought, his self-reflection. It is hoped that the audience will enjoy this show very much. নমস্কার। সাহিত্য ভাবনা বলতে তো পড়াশোনার ক্ষেত্রে আমার যেটুকুনি ব্যক্তিগত মতামত, আমরা যখন পড়াশোনা শুরু করেছিলাম সবার শুরুটা কিন্তু একই রকম হয় না। তো সেই শুরু করার সময় এবং এই যে লেখার যে সূত্র, সেটার ক্ষেত্রে হয় কি বিভিন্ন জনের একটা বিভিন্ন ব্যাপার থাকে। আমার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে আমি যেটা বলবো, প্রথম লেখালেখির সূত্রপাত একদম সেই কলেজ লাইফের প্রথম দিকটায়। ছোটবেলায় যে খুব কবিতা লিখেছি বা খাতা ছেঁড়া খাতা নিয়ে লিখেছি এগুলো বলবো না। কলেজ লাইফের প্রথম দিক থেকেই শুরু হয়েছে এবং সেটা বলতে পারেন ওই তথাকথিত গতানুগতিক যেটা হয় আর কি, প্রেম আর কি, কোনো ভালোবাসা, কাউকে দেখে কিছু, প্রকৃতিকে দেখে ভালোবাসা বা কোনো মানুষকে দেখে ভালোবাসা বা প্রেম যেটা জন্মেছিল সেটা থেকেই লেখার সূত্রপাত। এবং সেটা সূত্রপাত হয় কিন্তু ওই কবিতা দিয়ে, কিন্তু পরবর্তীকালে সেটা আস্তে আস্তে গল্প হতে পারে কিনা বা আমি লিখতে পারি কিনা, সেইভাবেই শুরুটা হয়েছিল আর কি। পাঠক হিসাবে বলবো, যখন প্রথম যে লেখাগুলো লিখেছিলাম সেই লেখাগুলো সাধারণত ওই যেটা হয়, পাড়ার কোনো এক দাদা বিএসএফ চাকরি করতেন, একটা ডায়েরি পেয়েছিলেন, তো আমাকে দিয়েছিল সেই ডায়েরিটা। তো ডায়েরি মানে সেই সময়ের একটা অসাধারণ একটা উপহার আমাদের কাছে। তো সেটা নিয়ে কি করব, কি লিখব, এবং তো সেটাতেই আর কি ওই কাঁচা হাতে লেখাগুলো চলতে থাকে। বিভিন্ন যখন যা মনে হয়েছে, 2 লাইন মনে হলে 2 লাইন লিখেছি, 4 লাইন মনে হলে 4 লাইন লিখেছি। কিন্তু যখন ধীরে ধীরে বয়সটা বাড়তে থেকেছে, তখন নিজের মধ্যে যেটা হয়, আগে যে শব্দ ভাণ্ডারের কৃপণতা ছিল, পরবর্তীকালে সেই কৃপণতাটা একটা সমৃদ্ধ জায়গায় গিয়ে পৌঁছায় শব্দ চয়নের ক্ষেত্রে। যখন ছাপতে গিয়েছি তখন আগের লেখা পড়ে নিজেরই হাসি পেয়েছে যে এই লেখাগুলো আমি লিখেছিলাম একটা সময়, আর এখন লেখা পড়েও বারবার সেই একই অনুভূতি হয় যে আগের লেখাটা বোধহয় কাঁচা, এটা বোধহয় একটু পাকা হয়েছে। তো এটা হতে থাকে আর কি। পুরানো লেখাগুলো মানে ধরুন আগের লেখাটাতে আমি কি লিখেছি, কি সময় লিখেছি, কি ভাবনা চিন্তা নিয়ে লিখেছি বা কি বিষয় লিখেছি, সেটার উপর অনেকটা নির্ভর করে। এবং এখন কি নিয়ে লিখছি একটা কথা। তারপর আমি ধরুন 2 বছর আগে একটা বই লিখেছি, সেই সময়ের পাঠকের মনন কেমন ছিল, চিন্তন কেমন ছিল, পাঠক কি নিতে চাইছে। যেমন আজ যদি আপনি চিন্তা করেন, আজ থেকে 20 বছর আগে আমাদের কাছে যেমন মনের বিচ্যুতির জন্য কিন্তু ওই মুঠোফোন বা এরকম কিছু ডিস্ট্রাকশন আমাদের কাছে ছিল না 20 বছর আগে। 20 বছর আগে আমরা দেখেছি, আমি ট্রেনে যখন যেতাম একটা জায়গায়, আমার এখান থেকেই ক্যানিংয়ে আমি একটা জায়গায় বলতে পারেন নিজের পরিবারের তাড়নায় আমি একটা জায়গায় কম্পিউটার শেখাতে যেতাম। তো ট্রেনে আমার যাতায়াতে সবসময় পড়াশুনো চলতো। তো সেখানে ওই
তখন ওই যে মোবাইল ফোন মানে আসে, নোকিয়ার একটা, এখন আমরা বলি নোকিয়ার ধ্যাবড়া ফোন বলা হয়, যেটা ছুঁড়ে মারলে আর কি মরে যাবে লোক। তো সেই রকম ফোন যদি বেজে উঠতো কাউকে, সবাই তার দিকে তাকাতেন। এখন ব্যাপারটা উল্টো হয়ে গেছে। এখন আমি স্কুল থেকে ফেরার পথে যখন বই পড়ি, বাকি যারা মোবাইল বা ব্যবহার করেন তারা আমার দিকে তাকিয়ে থাকে। লেখক তো অনেক, মানে আমি এই সময়ে এসে বলছি, আমরা মানে আমাদের মানে পূর্বসূরি যাদের, মানে যারা যে ব্যক্তিগত, তারা তো প্রণম্য শ্রদ্ধেয় ব্যক্তিগণ, তো তারা যা সৃষ্টি করে গেছেন সেই সৃষ্টির বাইরে, মানে আপনি যদি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেখেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেখেন, রবীন্দ্রনাথ দেখেন, সত্যেন্দ্রনাথ দত্ত দেখেন বা বিদ্যাসাগর দেখেন, তারা কিন্তু তাদের সাময়িক কাল, মানে লেখকের একটা বৈশিষ্ট্য, আমার শিক্ষক মশাই সবসময় বলতেন যে বাবু, লেখক লিখবে, সেই লেখার মধ্যে কিন্তু তুমি যদি ভালো করে পাঠক হও, মানে খুব ভালো পাঠক হও, তাহলে দেখবে সেই লেখার মধ্যে লেখকের একটা জীবন দর্শন থাকে সবসময়। মানে লেখকের ভালোবাসা, লেখকের চারিত্রিক গুণ এবং শব্দচয়ন তো আছে, সেটা আলাদা বিষয়। এইবার তার সাথে সেটা সে কোন বিষয় লিখছে তার উপর নির্ভর করে। আর প্রত্যেক লেখকের যদি একটা মানে কি বলবো, তার লেখার যদি একদম মৌলিকত্ব যদি না থাকে, তাহলে আমি কিন্তু টিকতে পারবো না লেখক হিসাবে। মানে সবার সাথে যদি গতানুগতিক লাইনে আমি যাই, তো আমার লেখার ক্ষেত্রে আমি যেটা ব্যক্তিক জিনিস আমি মনে করি, আমার লেখাতে প্রেম হচ্ছে মূল বিষয়, প্রেম থাকবে। তবে এই প্রেমটা কিন্তু সবসময় আমরা যেটা ভুল করে বসি, এটা কিন্তু মানবিক প্রেম নয়, সেটা যে কোনো বিষয়ের ওপর প্রেম হতে পারে। আর সেটাকে ঘিরে আমার যত রকম, সেই আপনার কথাতেই টুইস্টিং বলুন আর পেঁয়াজ বলুন, এটা আমি দিতে ভালোবাসি। তার কারণ পাঠক যাতে পড়া শুরু করে আমার লেখাটা ছেড়ে উঠে না যেতে পারে। আমার যেটা ব্যক্তিগত দিক থেকে আমি বলবো, লেখাটা লেখার পরে পাঠক হিসাবে আমার আগে ভালো লাগছে কিনা, মানে আমি যদি পাঠকের জায়গায় যাই, আমার লেখাটা আমি কি নিতে পারছি, এটা আগে আমাকে দেখতে হবে এক। আর লেখার যে জিনিসটা, সেটা তো আমার ভালোবাসা, আমার সন্তান তুল্য, আমি সেইভাবেই তাকে গড়ে তুলেছি, সময়ের সাথে গড়ে তোলার চেষ্টা করেছি। এইবার এই লেখার সময় আর একটা জিনিস খেয়াল রাখতে হয়, সত্যি কথা তো আমার লিখে রাখলে তো আমি লেখাকে ভালোবাসি, লিখে রাখলাম, বই হয়ে প্রকাশ হয়ে বার হলো, আমার আত্মীয় স্বজন ছাড়া বাদ বাকি যে তৃতীয় পাঠক আমি বলি, আমার চেনাশুনোর গণ্ডির বাইরে গিয়ে তৃতীয় পাঠক, যেমনভাবে হয়তো আপনিও সেই তাড়নায় ছুটে এসছেন, আপনি আমার কাছে তৃতীয় পাঠক বলবো। তো সেক্ষেত্রে কি হয়, আপনার মননের ব্যাপারটাও একটু আমার চিন্তা করতে হয় লেখক হিসাবে, তবে ব্যবসায়িক দিক নয়, কিন্তু মানে ব্যবসায়িক দিক নয়। আমি প্রথম তাদের প্রতিক্রিয়াটা দেখে যেটা বুঝতে চেষ্টা করেছি, যে পাঠক আমার মননের সাথে একই মননের বা চিন্তনের কিনা, বা তার মননে কি আসতে চাইছে। ফলে ওই যে বলতে চাইছেন, আমার যে নিজস্ব গণ্ডির বাইরে যারা পাঠক পড়ে আমাকে যখন জানান যে এই জায়গাটায় আপনার এইটা হলে ভালো হতো, আমাকে কিন্তু অ্যাকনলেজ করতে হয় তাদেরকে, মানে সেই সব পাঠক অ্যাকনলেজ করতে হয়, মানে আমার করা উচিত লেখক হিসাবে। তার কারণ আমি তা না হলে কিন্তু উন্নতি করতে পারবো না। লেখকের কাছে পাঠক কিন্তু অনেকটা ভক্তের মতন বলতে পারেন, বা ভক্তরূপী ঈশ্বরও বলতে পারেন। পাঠকই সব, কিন্তু একটা আমি যতই যাই করি না কেন, পাঠকই সব। আমি বারবার বলছি, লেখক হিসাবে আমার নিজস্ব একটা সত্তা আছে, সেই সত্তাটাকে আমি এস্টাবলিশ করছি আমার লেখার মাধ্যমে। সেই সত্তাটাকে এস্টাবলিশ করার সাথে সাথে আমি পাঠকের মনের গণ্ডি পেরিয়ে তার অন্তঃস্থলে যাওয়ার জন্য যেটুকু দরকার, সেটুকু কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি, বা দেব, পরবর্তী লেখাতেও দেব। কবিতা লেখার ক্ষেত্রে আমি যেটা যত কবির লেখা পড়েছি, যেমন আপনি যদি একদম সত্যেন্দ্রনাথ দত্ত ধরেন,
উনি যেভাবে কবিতা লিখেছেন, মানে একদম ছড়া বলবো আর কি, মানে ছড়ার মতো করে যে কবিতা ছন্দে 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 মিলিয়ে এই লেখা আমি চিন্তা করতে পারবো না, মানে পারবো না। আমি তাদেরকে, মানে যারা লেখেন, আমার সমসাময়িক যারা কবি আছেন তাদেরকে আমি সবাইকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। কারণ আমি যে অল্প কবিতা লিখি তাতে যে কষ্ট করতে হয় আমাকে, তাহলে যারা সত্যিকারের কবি, একদম সত্যিকারের কবির কথা বলছি, যারা পংক্তি লিখছেন, পংক্তির পর পংক্তি লিখে যাচ্ছেন, তারা তাহলে কি কষ্ট করছেন। কারণ দেখুন, আমার ক্ষেত্রে যেটা হয়, গল্প উপন্যাসের ক্ষেত্রে সাবলীলতা হলো আমি একটা প্লট খুঁজলাম, সেটার উপরে আমি ভিত্তি করে শব্দ চয়ন করে বাক্য গঠন করে 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 গল্পটাকে বাঁধার চেষ্টা করছি একই সূত্রে। কিন্তু কবিতার ক্ষেত্রে যেটা হয়, একদম কবি নিজের মন থেকে একটা বিষয়ের ওপরে কবিতাটা লিখছেন, কিন্তু সেটাকে সবকিছু কিন্তু শব্দের মধ্যে লুকিয়ে লুকিয়ে, শব্দের মধ্যে লুকিয়ে লুকিয়ে সেই শব্দ খোঁজাটা আমার কাছে একটু কষ্টসাধ্য। কবিতা লেখা আমি বলছি তো একদমই খুবই সহজ সাধ্য নয়, মানে যারা বলে আমি পারলেই 4 লাইন লিখে দেবো, একদমই নয়, একদমই। মানে আমি লেখক হিসাবে যারা কবিতা লেখেন আমি তাদেরকে সবসময় বলছি, করজোড়ে তাদেরকে প্রণাম জানাই, সশ্রদ্ধ প্রণাম তাদের আমার। আমি সবসময় তাদেরকে অ্যাকনলেজ করি, প্রশংসা করি তাদের লেখা। হ্যাঁ, ভালো খারাপ সেটা হবে, হ্যাঁ সেটা হতে পারে, কিন্তু সত্যি যারা লেখেন কবিতা, কবির মতন লেখা, আর আপনি দেখবেন যে লেখা যেটা হয়, এক লেখা 5 জনকে দিলে 5 জন 5 রকম বুঝবে, বিশেষ করে কবিতার ক্ষেত্রে, কিন্তু গল্পের ক্ষেত্রে সেটা হয় না। একদম কবিতা বহুমুখী, তার পয়েন্ট অনেক জায়গা থেকে আছে। আপনি ছন্দের দিক থেকে যদি দেখেন সেটাও হতে পারে, বা বিষয়ভিত্তিক যদি হতে পারে। কবি কিন্তু ভাবনা নিয়ে লিখেছেন, তার ভাবনা নিয়ে লিখেছেন। আর একটা পাঠক হিসেবে বাদ তো কেউই নয় আমার। আপনি যদি বলেন তাহলে আপনার কথাতেই আমি সেই জায়গাতেই যাব। যেহেতু আমি 3টে প রেখেছি, আমার প্রথম যে কাব্যগ্রন্থ তার নাম 3 প, সেই 3 পতে যদি প্রেম বলেন, আমার পাঠকের মধ্যে প্রেমও আছে, আবার প্রকৃতির মধ্যেও আমার পাঠক আছে, আবার প্রতিবাদের মধ্যেও আমার পাঠক আছে। ফলে আপনার ওই পটাকে আলাদা করে আমি মনে হয় আমাকে আর আলাদা করে বলার প্রয়োজন হয়নি, মানে পাঠক এই 3টে স্থানেই আমি পাঠককে পাবো আর কি। বিগত আপনি যদি ধরেন আমার কলেজ লাইফেও যে জিনিসগুলো দেখিনি সেগুলো এখন স্কুল লাইফে ছাত্রছাত্রীদের মধ্যে দেখছি। আমার যাতায়াতের পথে বলুন বা যেভাবেই হোক, রাস্তাঘাটে যে জিনিসগুলো আমরা আগে দর্শন করিনি কখনো, মানে আমরা যেগুলোকে এখন, মানে ভালো কথায় বলতাম দৃশ্য দূষণ, সেই দৃশ্য দূষণ এইরকমভাবে ছিল না, যেটা এখন ওপেন হয়ে গেছে। আমার কাছে কথা হচ্ছে যে জিনিসগুলো মানুষের কাছে গোপন থাকলেই অলংকার ছিল, সেগুলো মানে মুক্ত হয়ে সেগুলো ওই কি বলবো, মানে অনামী ধাতুতে পরিণত হয়েছে আর কি। মূল্যবান যে আমাদের কাছে গোপনীয়তাই হচ্ছে যে গহনা ছিল, সেই গহনা যখন মুক্ত হয়েছে সেগুলো কিন্তু লোহা বা নিকেলে পরিণত হয়েছে। একটা ভাব নিয়ে তো লিখি, আর কোনো লেখাই কিন্তু একদিনে শেষ হয় না। এটা আমি জানি না অন্যান্য আমার মতন যারা লেখালেখি করেন তারা হয়তো, আমি তো প্রফেশনালি একদম বসে লেখা আমার ঠিক হয় না। মানে আমার বিষয় ধরুন মাথাতে আছে, এমনও হয় যে আমি কোনো বিষয়টা লিখবো বলে ভেবে রেখেছি, স্কুল থেকে বাড়ি ফিরছি, গাড়িতে আছি, একটা অন্য চিন্তায় আছি, থাকতে থাকতে হয়তো 4টে লাইন মনে এলো, আমি ভাবলাম যে হয়তো লিখে রাখবো বাড়িতে গিয়ে। বাড়িতে এসেই যা হয় আর কি, বাড়িতে এসে একমাত্র সন্তান, সে এসে ওই জড়িয়ে ধরার পরে আমি ব্যাপারটা পুরো ভুলে গেলাম। মানে ও 4 লাইন আমার জীবনে আর মনে এলো না। এরকম অনেক লাইন হারিয়ে গেছে, ভেবে এসেছি বা বাইরে থেকে ভেবেছি, একটা মুহূর্তের জন্য লিখে রাখার জায়গা পাইনি সেই সময়। এরকম অনেক লাইন হারিয়ে গেছে, অনেক গল্প হারিয়ে গেছে।
কিছু করার নেই, স্মৃতি তো সবসময় ওইভাবে আমাকে সাড়া দেবে না। নমস্কার, আমি শর্মিলা মণ্ডল। আমার বাড়ি চাম্পাহাটিতে। আমি অর্ধেন্দু মণ্ডলের ওয়াইফ। আমার হাজব্যান্ড আমার বিয়ের আগে থেকেই লেখালেখি করতেন, এখনও করেন। আমার খুব ভালো লাগে। দ্বিতীয়ত, ওর যে লেখার যে প্রেরণা বা ওর লেখার ধরন বা ওর লেখা যে বই আমার পড়তে খুব ভালো লাগে। এখনও পড়ি, আগেও পড়তাম, এখনও পড়ি। আর ওর লেখার বই অনেক জায়গা থেকে অনেক পুরস্কারও পেয়েছে। সেগুলো আমাকে গর্ব অনুভব করে, কারণ হাজব্যান্ড হিসেবে একটা মেয়ের কাছে এটা খুব গর্ব যে আমার হাজব্যান্ড হচ্ছে একটা জায়গা প্রতিষ্ঠান হচ্ছে, সেটা খুব খুব ভালো লাগার জিনিস। ওর লেখাগুলো যে সমস্ত পাঠক পড়ে অনুভূতি দেয় বা ওর যে পাঠ পত্রিকাগুলো দেয়, সেগুলো খুব ভালো, মানে ভালো জায়গায়। আর ও যে লিখে আরও উন্নতি হচ্ছে বা আরও উপরে যাচ্ছে, তাতে আমার খুব গর্ব অনুভব করি। আর এটা আমার কাছে খুব গর্বের। ও আরও উপরে উঠুক, ঈশ্বরের কাছেও কামনা করি ও আরও উপরে উঠুক। এই যে বহু মানুষের সাথে যোগসূত্র হলো এই অনুষ্ঠানের সাথে, তাতেও লেখালেখির পদও আরও বেড়ে গেল, দায়িত্বও বেড়ে গেল। এটার আমার সবচেয়ে মানে গোপন ভালো লাগা, এটা আপনাদের কাছে আমি স্বীকারই করে ফেললাম। নমস্কার, আমার নাম অয়নজিতা মণ্ডল। আমি অর্ধেন্দু মণ্ডলের কন্যা। আমার বাবা হচ্ছে, আমি কোনোদিন আমার বাবার গল্প পড়িনি, কিন্তু আমার বাবা অনেক সময় লিখে নিজে থেকেই আমাদের শোনাতো। আমার খুব ভালো লাগে আমার বাবার গল্পগুলো। বাবার ভূতের গল্প, বাবার এমনি যে গল্পগুলো আমার ভালো লাগে। আর বাবা যে গল্পগুলো লেখে, আমি চাই বাবা অনেক দূর এগিয়ে যায়। জানো তো, আমার বাবা মাঝে হঠাৎ করে যা কিছু কাজ করতে করতেই লেখা শুরু করে, এবং আমি সেটাকে জিজ্ঞাসা করার সময় বাবা বলে এখান থেকে যা, এখন আমাকে জ্বালাস না, আমি লিখছি। তখন আমার হচ্ছে মন খারাপ লাগে আর কিছু হাসিও পায়। তরোয়ালের থেকে কলমের জোর বেশি, এটা আমরা অনেক আগেই শুনেছি, এখনো বিশ্বাস করি। কারণ এটা অন্যভাবে কেউ বিশ্বাস করুক না করুক, আমি একটা ক্ষেত্রে বিশ্বাস করি। আপনি যদি যান, মানে বিশেষ দরকার, আপনার গেজেটেড অফিসারের একটা সিগনেচার দরকার, আপনি কিন্তু খুব সহজে ওই সিগনেচারটা পাবেন না। ওই সিগনেচারটা কিন্তু একটা পেন দিয়ে করে দেবেন, একটা মানুষ করে দেবেন, তিনি কিন্তু আপনাকে দেবেন না। অতএব এক্ষেত্রে প্রমাণ হয়ে যায় আপনার মানে যাই শক্তি থাকুক, ওখানে কিন্তু কলমের জোরটাই আসল। এক। দ্বিতীয়ত, এই যে লেখা, মানে সোশ্যাল ইম্প্যাক্ট আপনি যাকে বললেন আর কি, যে লেখার মাধ্যমে সত্যি আমরা শুধু লিখে যাব, সেই লেখাতে সোশ্যাল ইম্প্যাক্ট থাকবে না, বা আমরা কি দেখছি, পাঠক পড়বে যখন, তখন সে কি জন্যে পড়বে আমার লেখাটা, সেটা সোশ্যাল ইম্প্যাক্ট হতে পারে, তার মনের উপর প্রভাব ফেলবে না তো লেখাটা। ওই জন্যে সবসময় লেখা পড়ার ক্ষেত্রেও কিন্তু আমাদের ছোটবেলা থেকেই কিছু লেখাকে কিন্তু বলা হতো, তোমার এটা বয়স হয়নি, তুমি এটা পড়বে না, তোমার জন্য এই লেখাটা এখন পড়বে। তো সেইভাবেই তৈরি হওয়া। তো লেখা কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলে, শুধু সমাজে নয়, মানুষ যারা পড়ছে, তো পাঠকের মনে যদি সেই প্রভাবটা বিস্তার করে, সেটা সমাজে যাবে। তো আমার লেখার ক্ষেত্রেও তাই। আমার যদি প্রথম গল্পগ্রন্থ ফিরে পাওয়া রামধনুতে আপনি দেখেন, সেখানে 27টা গল্প মানে দিতে পেরেছি। সেই 27টা গল্পে কিন্তু প্রত্যেক গল্পে একটা সোশ্যাল ইম্প্যাক্ট আছে। আপনি যদি ধরে ধরে পড়েন, একদম দেখবেন যে 27টা গল্পেই 27 রকম সোশ্যাল ইম্প্যাক্ট আছে।
আমি যে ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি সেই ব্যাকগ্রাউন্ডের যে জিনিসটা সেটা আমি জানাবো না। সেই ব্যাকগ্রাউন্ড থেকে অনেক ছেলে নষ্ট হতে পারত, আমি সেটা হইনি, সেটা ঈশ্বরের অসীম আশীর্বাদ। আমি এখন একটা টিচার, মানে পেশা শিক্ষকতা প্লাস এখন লিখছি। ফলে এই যেমন দেখবেন আমরা ছাত্ররা আমাদেরকে আইডল করে, সর্বোপরি আমার সন্তান আমাকে আইডল করে। সে আমার কিন্তু আমাকে দেখছে সামনে যে হু ইজ মাই ফাদার, হাউ ইজ মাই ফাদার, কেমন আমার বাবা, কেমন আমার পিতৃ বৈশিষ্ট্য কেমন। আমি কোনো রকম নেশা করি না। ফলে আমার ছাত্র বা আমার সন্তান যদি কোনোদিন নেশা করে বা করতে উদ্যত হয়, আমি বুক ফুলিয়ে কিন্তু সেটা তাকে বারণ করতে পারবো এবং সেটা আমার কাছে শুনবে। কারণ আমি যে জিনিসটা, মানে আপনি আচরি ধর্ম অপরে শিখাও, এটা আমি নিজের একদম জীবন দর্শনের সাথে মিলে নিয়েছি। যে আমি যে জিনিসটা আচরণ করব না সেটা আমি কাউকে বলতে পারি না। যে অন্যায়টা আমি করি সেই অন্যায়ের জন্য আমি কাউকে শাস্তি দিতে পারি না, কাউকে বারণ করতে পারি না। তো সেদিক থেকে বলবো আমি কিন্তু এই জীবন দর্শনে একদম 100% মেনে চলি যে আমাকে ঠিক থাকতে হবে, কারণ আমাকে লোক দেখছে, আমার মতো কেউ হতে চায়। পাঠকের জন্য মানে আমার নিজস্ব কিছু বলার নেই, কারণ পাঠক কি পড়বে, কার লেখা পড়বে, এটা কিন্তু একদম পাঠকের নিজস্ব ব্যাপার। এখন বর্তমানে একটা জিনিস হয়েছে, মানে আমার ক্ষেত্রে যেটা হয়, আমি যখন পাঠক, মানে নিজে যখন পাঠক, আমার ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে আধ্যাত্মিক লেখা পড়া, বই পড়া, সেই রকম বই। নেক্সট চয়েস হচ্ছে আমি একটু গোয়েন্দা গল্প পড়তে ভালোবাসি। আর তারপরে তো আরও আছে। এবার আমার উল্টো দিকে যে পাঠক আছে, সেই পাঠক যখন আমাকে লেখক হিসাবে দেখবে, তার চয়েসটা কেমন, এটা একেবারেই তার মতন করে তিনি বেছে নেবেন। যে আমার লেখায় যদি তার প্রত্যাশা পূরণ হয়, তাহলে সে আমার বইটি কিনে পড়বে বা আমার বইয়ের খোঁজ করবে। বা অন্য লেখকের ক্ষেত্রেও ঠিক একদমই একই জিনিস ঘটবে। সেক্ষেত্রে আমাদের একটু লেখকের তো পাঠকের উপর সর্বদাই নির্ভর করতে হয়। আমি আগে প্রথমের দিকেও বলেছি, পাঠকই লেখকের কিন্তু ভগবান। তারা যদি লেখক হিসাবে আমাদেরকে গ্রহণ করে, তাহলে আমাদের একটু উত্তরণ ঘটে আর কি, মানে আমাদের অবতরণ ঘটে বলবো না। পাঠক হিসাবে আমাদের বই যত পাঠক পড়বে, লেখক হিসাবে আমাদের উত্তরণ ঘটে এবং দায়িত্ব বাড়ে। হাজার যোজন দূরে, আমি তোমার চেয়ে হাজার যোজন দূরে। তুমি জঙ্গল কেটে শহর গড়লে, আমি মধু খুঁজি মেহুল হয়ে তোমার চেয়ে হাজার যোজন দূরে। তোমার ঘরে নিয়নের আলো ঝিকমিক চিকচিক, আমার ঘরে জোনাকির মিছিল ঠিক ঠিক। গহীন আঁধারে অলিক স্বপ্ন নিয়ে আমি তোমার চেয়ে হাজার যোজন দূরে। তোমার থালায় মাংস পোলাও খাবার রকমারি, আমার থালায় কেন্দুয়া আর পিঁপড়ের ডিম। শাল বনে ফ্যান ভাত গেছে হারিয়ে, আমি তোমার চেয়ে হাজার যোজন দূরে। তোমার হাতের মুঠো ফোনে অসীমের গতি, কাছের সকল দূর হলো ব্যস্ততার ফিকির। নিউক্লিয়াসে বন্দি জীবন একাকিত্ব ঘিরে, আমি তোমার চেয়ে হাজার যোজন দূরে। তুমি বললে শিক্ষা পাবে, চাকরি হবে, খেতে দেবে, সকল জাত হারিয়ে ধর্ম দেবে আলো। কিন্তু চারিদিকে দালাল রাজ ঘরে আর বাইরে, আমি তোমার চেয়ে হাজার যোজন দূরে। তোমার কথায় ভেবেছিলাম স্বপ্ন সত্যি হবে, বাউল হব, প্রেম বিলাবো, জীবন ছুঁয়ে দেব। ফাঁকি ছিল স্বপ্নগুলো অসীমে হারিয়ে, আমি তোমার চেয়ে হাজার যোজন দূরে।